আমরা এর আগে দেখেছি হচ্ছে মানি আমরা কমপ্লিট করে ফেলেছি। ব্যাংকিং এর একটা দিক দেখেছি, কমার্শিয়াল ব্যাংক নিয়ে আলোচনা করেছি, কমার্শিয়াল ব্যাংকের ফাংশন বলেছি, কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে ঋণ সৃষ্টি করতে পারে সেটা বলেছি, মানি মাল্টিপ্লায়ার অর্থের গুণক বলেছি। এরপর ইউনিট 1 আমাদের এই ইউনিট 1 এ রয়েছে হচ্ছে ইনফ্লেশন, সি সাবপার্ট সি ইনফ্লেশন নিয়ে আমরা আলোচনা করব। এখন এই ইনফ্লেশনের জায়গা থেকে মানে মুদ্রাস্ফীতি কাকে বলে, মূলত গোদা বাংলায় ধারণা হচ্ছে যে যদি জিনিসপত্রের দাম স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকে তাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এখন মুদ্রাস্ফীতির সংজ্ঞা থেকে দু ধরনের সংজ্ঞা দুদিক থেকে দেওয়া যায়। পুরোনো কালে বা ক্লাসিক্যাল ইকোনমিতে যে সংজ্ঞাটা ছিল সেটা এইভাবে রাখা ছিল যে যদি ধরে নেওয়া হয় যে কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান নিয়ন্ত্রণ করে, 2 অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, 3 অর্থের প্রচলন বেগ স্থির। এই প্রসঙ্গে দাঁড়ালো হচ্ছে অর্থের প্রচলন বেগ কাকে বলে। ঘটনা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। সেটা হচ্ছে যে আমি যদি কারোর কাছে কোনো ফুচকা বিক্রেতার কাছে যাই, তার কাছে 10 টাকা দিয়ে ফুচকা কিনলাম, সেই ফুচকা বিক্রেতা 10 টাকা পেল, সেই ফুচকা বিক্রেতা 10 টাকা নিয়ে যিনি আলু বিক্রি করেন, সেই আলু বিক্রি যিনি করেন তার কাছে 10 টাকা দিয়ে আলু কিনলো, আলু বিক্রেতা 10 টাকা পেল। এই 10 টাকা আলু বিক্রেতা আবার অন্য কোনো কারোর কাছ থেকে কোনো জিনিস কেনবার জন্য সেই 10 টাকা তাকে দিল। তার মানে এই 10 টাকা ঘুরে বেড়াচ্ছে অর্থনীতিতে। তার মানে জায়গাটা দাঁড়াচ্ছে হচ্ছে যে ক্লাসিক্যাল ইকোনমিতে ধরে নেওয়া হচ্ছে যে একটা আর্থিক বছরে এই অর্থ যে ঘুরে বেড়াচ্ছে সেটা কতবার, সেটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে স্থির। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে যদি অর্থের প্রচলন বেগকে ভি ধরি, এম পরিমাণ অর্থ যদি কেন্দ্রীয় ব্যাংক যোগান দেয়, আর সঙ্গে আমরা আরেকটা অনুমান করে নিয়েছি যে বাজারে পূর্ণ কর্মসংস্থান রয়েছে, অর্থনীতিতে পূর্ণ কর্মসংস্থান রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এম পরিমাণ টাকা ভি বার বাজারে ঘোরে, তাহলে বাজারে অর্থের যোগান হচ্ছে, বাজারে অর্থের যোগান সেটা হচ্ছে এমভি পরিমাণ। উল্টো দিকে ফুল এমপ্লয়মেন্ট, তার মানে আমরা ধরে নিয়েছি পূর্ণ কর্মসংস্থান রয়েছে, তার মানে দেশে যে পরিমাণ উৎপাদন হওয়া উচিত সেই কাম্য স্তরে উৎপাদন হয়েছে, এবং সেই উৎপাদনের পরিমাণকে যদি ওয়াই দিয়ে ডিনোট করি তাহলে প্রতি একক ওয়াই এর দাম যদি পি হয়, তাহলে বাজারে ওই দ্রব্য ক্রয়ের জন্য অর্থের চাহিদা হচ্ছে পি ইন্টু ওয়াই, যেটাকে আমরা বলছি হচ্ছে অর্থের চাহিদা। তাহলে অর্থের যোগান আর অর্থের চাহিদা, অর্থনীতিতে ভারসাম্য আসতে গেলে অর্থের যোগান আর অর্থের চাহিদাকে সমান হতে হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলেছিলাম ভি যদি স্থির হয় আর অর্থনীতি পূর্ণ কর্মসংস্থানে রয়েছে, তার মানে ওয়াই যদি স্থির হয়, তার মানে এম যত বাড়বে, এম যত বৃদ্ধি পাবে, দাম স্তর তত বৃদ্ধি পাবে। তার মানে বাজারে অর্থের যোগান বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম স্তরের যে বৃদ্ধি, এটাকে আমরা বলেছিলাম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা ছিল ক্লাসিক্যাল ডেফিনিশন বা পুরনো দিনের ডেফিনিশন। কেইন্স এর থেকে ডিফার করল, একটু আলাদাভাবে কেইন্স বলল যে না, ইনফ্লেশন হচ্ছে যদি বাজারে পূর্ণ কর্মসংস্থান থাকে, এই অবস্থায় যদি দেশের সামগ্রিক চাহিদা
দেশের সামগ্রিক চাহিদা, কেইন্সের বক্তব্য ছিল যে দেশের সামগ্রিক চাহিদা যদি যোগানের থেকে বেশি হয়, তার ফলে কি হয়, দাম স্তর বৃদ্ধি পায়, আর এই দাম স্তর বৃদ্ধিকে আমরা বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতির ডেফিনিশন দুদিক থেকে আমরা অ্যাপ্রোচ করলাম। এরপর আমরা দেখব কত ধরনের মুদ্রাস্ফীতি হতে পারে। মোটামুটি ভাবে আমরা প্রথম দেখব ওপেন ইনফ্লেশন বা খোলা মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে দাম স্তর বাড়ছে, ঘটনা হচ্ছে সরকার কোন রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে না, এই রকম অবস্থাটাকে আমরা বলছি হচ্ছে খোলা মুদ্রাস্ফীতি বা ওপেন ইনফ্লেশন। এরপর দাঁড়াচ্ছে হচ্ছে সাপ্রেসড ইনফ্লেশন। সাপ্রেসড ইনফ্লেশন হচ্ছে যে বাজারে দাম স্তর বাড়ছে, কিন্তু সরকার তার জন্য যথেষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং গ্রহণ করবার ফলে দাম স্তর বৃদ্ধিকে আটকানোর চেষ্টা করছে, এটাকে আমরা বলছি সাপ্রেসড বা দমিত মুদ্রাস্ফীতি। এরপর যাব ওয়াকিং ইনফ্লেশন বা মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে দাম স্তর বাড়ছে বাজারে, সরকার প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করেছে, কিন্তু তবুও দাম স্তর বাড়ছে, যে হারে বাড়ছিল তার থেকে কম হারে দাম স্তর বাড়ছে, এটাকে আমরা বলছিলাম মৃদু মুদ্রাস্ফীতি। আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন বা কস্ট পুশ ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি কারণে ঘটে? বাজারে চাহিদাটা বৃদ্ধি পায় কেন? যোগান স্থির, এই অবস্থায় বাজারের সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে কেন? বাজারের সামগ্রিক চাহিদা বৃদ্ধির একটা কারণ হচ্ছে বাজারে যদি অর্থের যোগান বাড়ে, লোকের হাতে প্রচুর টাকা, ফলে লোক জনসাধারণ চাহিদা বাড়াবে, যোগান বাড়ছে না, তার মানে চাহিদা যোগানের থেকে বেড়ে গেছে, ফলে দাম স্তর বাড়ছে। তার মানে নাম্বার ওয়ান হচ্ছে যে ইনক্রিজ ইন মানি সাপ্লাই, অর্থের যোগান বৃদ্ধির ফলে। দুই হচ্ছে ইনক্রিজ ইন ডিসপোজেবল ইনকাম। আমরা থার্ড সেমিস্টারে পড়ে এসেছি কেইনশীয় অর্থনীতি, সেখানে ডিসপোজেবল ইনকাম দেখিয়েছিলাম যে ডিসপোজেবল ইনকামের জায়গায় আমরা বলেছিলাম যে ডিসপোজেবল ইনকামকে বলেছিলাম আয় থেকে যদি ট্যাক্স বাদ দিই, কর বাদ দিই, যেটা পড়ে থাকে ডিসপোজেবল ইনকাম। এখন যদি এরকম ঘটনা ঘটে যে সরকার কর কমিয়েছে, এর ফলে ডিসপোজেবল ইনকাম বাড়বে। যদি ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায়, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পাওয়ার ফলে লোকের হাতে আগের তুলনায় বেশি টাকা আসছে, ফলে দ্রব্যের চাহিদা বাড়বে, ফলে দাম স্তর বাড়বে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন পাবলিক এক্সপেন্ডিচার। সরকার সরকারি ব্যয় করে, রাস্তাঘাট তৈরি করে, স্যানিটেশনের জন্য ড্রেনেজ সিস্টেম তৈরি করছে, তার জন্য বহু লোকের কর্মসংস্থান হয়। বহু লোকের কর্মসংস্থানের দরুন লোকের হাতে টাকা আসছে, ফলে তারা চাহিদা বাড়াচ্ছে, চাহিদা বাড়ানোর জন্য দাম স্তর বাড়ে। আমি কিন্তু একবারও যোগানের দিক নিয়ে কোনো কথা বলছি না, আমি বলেছি যোগান স্থির আছে, শুধু চাহিদার দিকটা আমি দেখতে পাচ্ছি। নেক্সট ডেফিসিট ফিন্যান্সিং বা ঘাটতি ব্যয়। ঘাটতি ব্যয় কাকে বলে? না, যখন সরকারি ব্যয় সরকারি আয়ের তুলনায় বৃদ্ধি পায়। এবার এটা আমরা ইউনিট 2 তে গিয়ে আরো বেশি ভালোভাবে দেখতে পাবো যে সরকারি আয় সরকারি ব্যয়ের ভাগগুলো দেখতে পাবো। সেক্ষেত্রে সহজ ভাবে বলি, সরকারি আয় যদি সরকারি ব্যয় যদি সরকারি আয়ের তুলনায় বেশি বৃদ্ধি পায়, সেই জায়গায় দেখা যায় বাজারে চাহিদা বাড়ছে, বাজারের চাহিদা বাড়বার ফলে দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। নেক্সট হচ্ছে যে ইনক্রিজ ইন পপুলেশন, জনসংখ্যা যদি বাড়ে, ইনফিল্ট্রেশনের ফল, অনুপ্রবেশের ফল, যদি দেশে জনসংখ্যা বৃদ্ধি পায় বা জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে, তার ফলে জনসংখ্যা বাড়ছে বা মৃত্যু হার কমছে, জনসংখ্যা বাড়ছে, বিভিন্ন কারণ আছে। এই সমস্ত কারণে যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে বাজারে চাহিদা বাড়ছে, চাহিদা বৃদ্ধির ফলে দাম স্তর বাড়ছে।
নেক্সট হচ্ছে ব্ল্যাক মানি বা কালো টাকা। যদি কালো টাকার উদ্ভব হয়, বাজারে কালো টাকা থাকে, ফলে সেখান থেকেও কিন্তু বাজারে চাহিদার বৃদ্ধি ঘটে এবং দাম স্তর বাড়ে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন এক্সপোর্ট। আমরা কেনশিয়ান ইকোনমিতে আমরা অলরেডি দেখে এসেছিলাম, কেনশিয়ান ইকোনমিতে আমাদের যখন এফেক্টিভ ডিমান্ড বা কার্যকরী চাহিদা ছিল, সেই কার্যকরী চাহিদায় দেখিয়েছিলাম যে কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, রপ্তানি মাইনাস আমদানি ছিল। এন্ড এক্সপোর্ট বা রপ্তানি যদি বৃদ্ধি পায়, দ্যাট মিনস রপ্তানি যদি বৃদ্ধি পায়, তাহলেও কার্যকরী চাহিদা পুরোটা বৃদ্ধি পাচ্ছে। এই কার্যকরী চাহিদা বৃদ্ধির ফলেও ঘটনা ঘটছে কি, যে বাজারে যোগানের থেকে চাহিদা বাড়ছে, ফলে দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। দিজ আর দ্য কজেস। এগুলো হচ্ছে কেন দাম স্তর বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদার উপর কি ধাক্কা পড়ছে। এই চাহিদার উপর যে ধাক্কা পড়ছে, সেই ধাক্কার জন্য যোগান স্থির, এই অবস্থায় দাম স্তর বাড়ছে। নেক্সট আমরা দেখব হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখবার চেষ্টা করি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে সে জনসংখ্যা বৃদ্ধি হোক, সে ঘাটতি ব্যয় হোক, সে অর্থের যোগান বাড়ুক, পাবলিক এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় বৃদ্ধি পাক, আগে প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা ছিল এডি আর যোগান রেখা ছিল এগ্রিগেট সাপ্লাই কার্ভ, ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশন আছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আগে ভারসাম্য হয়েছিল, চাহিদা এবং যোগান ভারসাম্যে এসেছিল, যেখানে যেখানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা ছিল, ভারসাম্য দাম ছিল পি, এবং ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল ওয়াই। এই অবস্থায় অর্থনীতি ভারসাম্যে রয়েছে। যদি পপুলেশন বাড়ে, জনসংখ্যার বৃদ্ধি ঘটে, বা পাবলিক এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়ের বৃদ্ধি ঘটে, যদি সরকারি ব্যয়ের বৃদ্ধি ঘটে, তাহলে দেখতে পাচ্ছি লোকের কর্মসংস্থান বাড়ছে, ফলে লোকের হাতে টাকা আসছে, অর্থ আসছে, ফলে তারা বাজারে চাহিদা সৃষ্টি করছে, ফলে এই দামে, এই পি দামে চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। এতখানি চাহিদা বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, ফলে চাহিদা রেখা ডান দিকে শিফট করছে। ডান দিকে শিফট করবার ফলে চাহিদা, যোগান যা ছিল তাই আছে, চাহিদা বেড়েছে, ফলে চাহিদা যোগানের থেকে বেশি হয়ে গেছে, তাই অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে বাজারে। আর অতিরিক্ত চাহিদা সৃষ্টির ফলে আমরা দেখতে পাচ্ছি দাম স্তর, অতিরিক্ত চাহিদা সৃষ্টি হওয়ার ফলে দাম স্তর কি হচ্ছে, বাড়ছে। এখন জায়গাটা হচ্ছে যে এই, তার মানে দাম স্তর পি থেকে P1 পর্যন্ত বাড়বে। তার মানে দিস প্রসেস, মানে এইভাবে যদি আরো সরকারি ব্যয় বৃদ্ধি পায়, আরো পপুলেশন বাড়ে, আরো মানি সাপ্লাই বাড়ে, তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হচ্ছে, ফলে দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পার্সপেক্টিভে দাঁড়িয়ে আমরা নেক্সট দেখবো যেটা, সেটা হচ্ছে কজেস অফ কস্ট পুশ ইনফ্লেশন। কজেস অফ কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন তৈরি হয়? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে যদি রাইজ ইন ওয়েজ, যদি মজুরির বৃদ্ধি ঘটে। মজুরির বৃদ্ধি ঘটলে ঘটনা হচ্ছে উৎপাদকের প্রতি একক উৎপাদন ব্যয় বাড়ছে, প্রতি একক উৎপাদনে উৎপাদন ব্যয় বৃদ্ধি হওয়ার ফলে দাম স্তর বাড়ছে। নেক্সট হচ্ছে মনোপলি পাওয়ার। মনোপলি পাওয়ার মানে এমন এক মনোপলি আমরা পড়েছি, আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছি, একচেটিয়া বাজার, যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা। তার মানে মনোপলি বাজারে একজন বিক্রেতা, সে যোগানকে, বাজারের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, যোগানকে সে ইচ্ছে মতো বাড়াতে পারে, কমাতে পারে। এই অবস্থায় মনোপলিস্টের ক্ষমতা আছে, একচেটিয়া কারবারির ক্ষমতা রয়েছে, সে দাম অধিক মুনাফার জন্য দাম স্তরটাকে বাড়াতে পারে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য
র মেটেরিয়াল, যদি উপকরণের দাম বৃদ্ধি পায়, উপকরণের দাম বৃদ্ধির ফলে পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন প্রতি একক উৎপাদন ব্যয় বাড়ছে, উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে ঘটনা হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে উৎপাদকের মুনাফা কমছে, উৎপাদকের মুনাফা কমবার জন্য উৎপাদক করছে কি যোগানটা বিনিয়োগ কমাচ্ছে, ফলে যোগান কমছে। নেক্সট হচ্ছে হায়ার ট্যাক্স, যদি অতিরিক্ত কর আরোপ করা হয়, অতিরিক্ত কর আরোপ করবার ফলে ঘটনা হচ্ছে অতিরিক্ত কর যদি আরোপ করা হয় তাহলেও কিন্তু যোগানটা কমতে শুরু করে বা যোগান কমে। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস, অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস এই জায়গাটা হচ্ছে যে আমরা কি ইন্ডাস্ট্রিজ গুলো দেখি, কোল, স্টিল, এই অ্যালাইড এই সমস্ত দ্রব্যগুলো যদি দাম বাড়ে তাহলে অর্থনীতিতে অন্যান্য সমস্ত দ্রব্য এর উপর নির্ভরশীল, ফলে তাদের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয় বাড়বে, উৎপাদন ব্যয় বাড়বার ফলে উৎপাদকের মুনাফা কমছে, ফলে বিনিয়োগ কমছে, ফলে যোগান কমছে। তার মানে আলটিমেট দেখতে পাচ্ছি কিন্তু কস্ট ডিমান্ড পুলে যেটা দেখেছিলাম যে চাহিদা বাড়ছিল, আর কস্ট পুশে কিন্তু দেখতে পাচ্ছি যোগান কমছে প্রত্যেকটা ফ্যাক্টরসে। ইন্টারন্যাশনাল কজের জায়গা থেকে বলি যে এরকম যদি হয় যে যেহেতু এখন উদারীকরণের যুগ, ফলে লিবারালাইজেশন, ফলে যদি পেট্রোলের দাম বিশ্বের বাজারে বাড়ে, সেই বিশ্বের বাজারে বাড়বার ফলে আমাদের অন্তর্দেশীয় বাজারেও কিন্তু পেট্রোলের দাম বাড়বে, ফলে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে, ঠিক একইভাবে ফলে উৎপাদন ব্যয় বাড়বে, ফলে মুনাফা কমছে, ফলে যোগান কমছে। নেক্সট হচ্ছে লেস প্রোডাকশন, যদি উৎপাদনটাই কমে যায়, যোগানটাই যদি কমে যায়, তাহলেও কিন্তু দাম স্তর বৃদ্ধি ঘটছে, এটাকে আমরা বলছি হচ্ছে কস্ট পুশ। তার মানে অ্যাকচুয়ালি ডিমান্ড পুল আর কস্ট পুশ এই দুটোর মধ্যে ফারাকের জায়গাটা হচ্ছে যে আমরা দেখেছি হচ্ছে ডিমান্ডটা পুল হচ্ছে, মানে ডিমান্ডটা শিফট করছে, আর কস্ট পুশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাইটার উপর এফেক্ট করছে। ডিমান্ড পুলের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা শিফট করে যাচ্ছিল ডান দিকে, আর কস্ট পুশের ক্ষেত্রে আমরা যে কোনো ফ্যাক্টরসের দিক থেকেই দেখি না কেন যে ইনক্রিজিং প্রাইস অফ দ্য র মেটেরিয়ালস, যদি উপকরণ জনিত ব্যয়, উপকরণের দাম বাড়ে, তাহলে মানে উপকরণের দাম বাড়বার ফলে কস্ট অফ প্রোডাকশন বাড়ছে। কস্ট অফ প্রোডাকশন প্রথমে ভারসাম্য ছিল হচ্ছে এই ছিল ডিমান্ড কার্ভ, এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এটা ছিল সাপ্লাই কার্ভ, এগ্রিগেট সাপ্লাই কার্ভ। ইকুইলিব্রিয়াম আসছিল হচ্ছে পি পয়েন্টে, ইকুইলিব্রিয়াম এসছিল হচ্ছে আমার পি পয়েন্টে, ইকুইলিব্রিয়াম এসছিল আমার পি পয়েন্টে, এক সেকেন্ড, ইকুইলিব্রিয়াম এসছিল হচ্ছে আমার পি পয়েন্টে, ইকুইলিব্রিয়াম ছিল পি পয়েন্টে। ঘটনা হচ্ছে যে এই অবস্থায় দাঁড়িয়ে আমি দেখলাম যে যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা ছিল পি, ইকুইলিব্রিয়াম এসছিল ই পয়েন্টে, যেখানে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই সেম আছে। এই অবস্থায় ইনপুট প্রাইস বা উপকরণের দাম বেড়েছে, পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বেড়েছে, পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বাড়বার ফলে উৎপাদকের প্রফিট লেভেল কমেছে, ফলে তারা ইনভেস্ট কম করছে, বিনিয়োগ কম করছে, বিনিয়োগ কম করবার ফলে তারা সাপ্লাই কমাচ্ছে, ফলে এই প্রাইসে সাপ্লাই কার্ভ আগে ছিল এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এখন এগ্রিগেট সাপ্লাই কার্ভটা হচ্ছে AS1। তার মানে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা শিফট করলো বাঁ দিকে। এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবার ফলে ডিমান্ড অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই আছে, কিন্তু সাপ্লাই কমে গেছে, ফলে ঘটনা হচ্ছে এক্সেস ডিমান্ড ক্রিয়েট হয়েছে, অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে, যার দরুন দামটা বৃদ্ধি পেয়ে পি থেকে P1 হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি ডিমান্ড পুল আর কস্ট পুশের মধ্যে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ডিমান্ড পুলে চাহিদাটার ডান দিকে সরছিল, আর কস্ট পুশে সাপ্লাই কাপটা বাঁ দিকে সরছে। তার ফ্যাক্টরস গুলো কেন হয়েছে সেটা আমরা ডিসকাস করলাম।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ডিমান্ড পুলের ক্ষেত্রে এটা ইকোনমিক ভ্যারিয়েবলস গুলো চেঞ্জের ফলে অ্যাকচুয়ালি ডিমান্ড কার্ভটা শিফট করে ডান দিকে। আর কস্ট পুশের ক্ষেত্রে বেসিক্যালি সোশ্যাল ফ্যাক্টরস গুলোর চেঞ্জের ফলে সাপ্লাই কার্ভটা বাঁ দিকে শিফট করে। নেক্সট আমরা যাব হচ্ছে যে নেক্সট আমরা দেখব হচ্ছে যে ডিমান্ড পুল কস্ট পুশের ডিফারেন্সের জায়গা থেকে দেখলাম, তার মানে ডিমান্ড পুল হচ্ছে অ্যাকচুয়ালি ডিমান্ড কার্ভের শিফট, সাপ্লাই ইজ আনচেঞ্জড। কস্ট পুশের ক্ষেত্রে দেখলাম সাপ্লাই চেঞ্জেস বাট ডিমান্ড ইজ আনচেঞ্জড। দুই হচ্ছে এক্ষেত্রে ডিমান্ড পুলের ক্ষেত্রে ফুল এমপ্লয়মেন্ট থাকবেই, কস্ট পুশের ক্ষেত্রে ফুল এমপ্লয়মেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। নাম্বার থ্রি হচ্ছে ডিমান্ড পুল হচ্ছে বেসিক্যালি ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জেস ইন দ্য ইকোনমিক ভ্যারিয়েবলস, যেমন ট্যাক্স, যদি ট্যাক্সের চেঞ্জ হয় ইকোনমিক ভ্যারিয়েবলস এর উপর নির্ভর করছে। উল্টো দিকে কস্ট পুশ ইনফ্লেশন ডিপেন্ড করছে হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস এর উপর। তো এরপর আমরা যাব হচ্ছে যে এরপর আমরা দেখব হচ্ছে যে স্ট্যাগফ্লেশন। হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন? স্ট্যাগনেশন উইথ ইনফ্লেশন ইজ কল্ড স্ট্যাগফ্লেশন, বদ্ধাবস্থা এবং দামস্তর বৃদ্ধি। এখন স্ট্যাগফ্লেশনের ক্যারেক্টারিস্টিক্সটা কি? স্ট্যাগফ্লেশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হাই ইনফ্লেশন, তার মানে খুব দ্রুত দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতির কোনো পরিবর্তন নেই এবং অর্থনীতিতে বেকারত্ব তৈরি হচ্ছে উচ্চ মাত্রায়। এই রকম অবস্থাটাকে আমরা বলি বদ্ধাবস্থা বা বদ্ধাবস্থার মুদ্রাস্ফীতি বা স্ট্যাগফ্লেশন। এখন এই স্ট্যাগফ্লেশনের তৈরি হওয়ার কারণ কি? দুটো দিক থেকে স্ট্যাগফ্লেশন তৈরি হতে পারে। একটা হচ্ছে সাপ্লাই সাইড শক বা যোগানের দিকে ধাক্কার জন্য, আর একটা হচ্ছে রং গভর্নমেন্ট পলিসি বা সরকারের ভুল নীতির জন্য। সাপ্লাই সাইড শক কিরকম? যোগানের দিকে কিরকম ধাক্কা পড়ে না, যদি যোগান কমে, অর্থনীতিতে যদি দ্রব্যের সেবার যোগান কমে, তাহলে চাহিদা যোগানের থেকে বেশি হয়ে যাচ্ছে, ফলে বাজারে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হচ্ছে, ফলে দামস্তর বাড়ছে। এই দামস্তর যদি নেসেসারি গুডস এর ক্ষেত্রে বাড়ে, দামস্তর প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যদি বেড়ে যায়, তাহলে কস্ট অফ প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে, কস্ট অফ পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বৃদ্ধি পাওয়ার ফলে প্রাইস অফ দ্য গুডস, অ্যালাইড গুডস সবগুলি বাড়ছে, দামস্তর বাড়ছে। দামস্তর বাড়বার ফলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিমান্ড ফল করছে। ডিমান্ড ফল করবার ফলে ঘটনা হচ্ছে যে প্রোডাকশন কাট হচ্ছে, প্রোডাকশন কমাতে হচ্ছে। আর প্রোডাকশন যদি কমানো হয়, তাহলে যে কারখানা, বেশ কিছু কারখানাকে বন্ধ করতে হয়, ফলে লোকজন কম দরকার হয়, ফলে বেকারত্বের সৃষ্টি হয়। তাহলে প্রাইস রাইজ করছে একদিকে, উল্টো দিকে আনএমপ্লয়মেন্ট সাস্টেইন করছে বা বেকারত্ব থাকছে। এটা হচ্ছে সাপ্লাই সাইড শকে স্ট্যাগফ্লেশনের জায়গা। নেক্সট, রং গভর্নমেন্ট পলিসি, সরকারি ভুল নীতি। সরকারি ভুল নীতি হচ্ছে যে যদি সরকার ইম্পোর্ট ট্যাক্স ইম্পোজ করে আমদানি কর বসানোর ফলে কস্ট অফ প্রোডাকশন অফ দ্য ইম্পোর্ট সেক্টর সেটা বাড়বে, অর্থাৎ আমদানিকৃত ক্ষেত্রে দ্রব্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে কস্ট অফ প্রোডাকশন যদি বাড়ে, তাহলে দেশের উৎপাদন কমতে থাকবে। কেননা যদি ওই ইম্পোর্টেড গুডসটা আমার দেশীয় দ্রব্যে কাজে লাগে, তাহলে ওই দেশীয় দ্রব্যের উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে আমার দেশীয় দ্রব্যের উৎপাদন ব্যয়ের বৃদ্ধি ঘটছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি ঘটবার ফলে প্রফিট লেভেলটা এন্টারপ্রেনারের, উদ্যোক্তার কমছে,
উদ্যোক্তার কমবার ফলে প্রোডাকশন ফল করছে। আর প্রোডাকশন যদি ফল করে তাহলে ডেফিনেটলি বেকারত্বের সৃষ্টি হচ্ছে। উল্টো দিকে ঘটনা হচ্ছে যে ইম্পোর্ট সেক্টরে যে ইম্পোর্ট ট্যাক্স বসানোর ফলে কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যয়টা বেড়েছিল, এর ফলে ঘটনা হচ্ছে প্রাইস লেভেলটাও বাড়ছে, উৎপাদন উপকরণের দাম বাড়ছে, ফলে দ্রব্যের দাম বাড়ছে, এর ফলে ইনফ্লেশন তৈরি হচ্ছে। তার মানে একদিকে আনএমপ্লয়মেন্ট আর একদিকে দাম স্তর বৃদ্ধি, and this is called stagflation. এখন তাহলে আমরা দেখলাম ডিমান্ড পুল ইনফ্লেশন, তারপর দেখলাম কস্ট পুশ ইনফ্লেশন, তারপর দেখলাম স্ট্যাগফ্লেশন। এরপর দেখবো হচ্ছে এফেক্ট অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের ফলাফল কি? ইনফ্লেশনের ফলাফলটাকে আমরা মোটামুটি ভাবে তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এফেক্ট অফ প্রোডাকশন বা উৎপাদনের উপর কি প্রভাব, দ্বিতীয়টা হচ্ছে বন্টনের উপর কি প্রভাব, এফেক্ট অন ডিস্ট্রিবিউশন, আর নন ইকোনমিক এফেক্ট বা অর্থনৈতিক প্রভাব। ইফেক্ট অন প্রোডাকশন, এই উৎপাদনের উপর প্রভাবকে আমরা মূলত ভেঙেছি প্রথম মিস অ্যালোকেশন অফ রিসোর্সেস। তার মানে দাম স্তর বৃদ্ধির ফলে রিসোর্সের বা সম্পদের যে বন্টন, সেই বন্টনটা সঠিকভাবে ঘটে না। কিরকম? যে দেখা গেল যে মদ ইন্ডাস্ট্রিতে মদের দাম বেড়েছে, ফলে যারা শ্রমিক তারা অন্য ক্ষেত্র থেকে মদের তৈরিতে আসবে, which is not very much productive for the society. ফলে সম্পদের যে বন্টনটা ঘটলো সেটা হচ্ছে উৎপাদনশীল ক্ষেত্র থেকে অনুৎপাদনশীল ক্ষেত্রে ঢুকতে পারে। এক। দুই হচ্ছে ফল ইন কোয়ালিটি বা গুণগত মানের হ্রাস। গুণগত মানের হ্রাসের জায়গাটা হচ্ছে এইরকম যে দাম স্তর যদি বাড়ে তাহলে উৎপাদকের মুনাফার পরিমাণ কমছে, তাহলে উৎপাদকের মুনাফাটাকে ঠিক রাখবার জন্য উৎপাদক করে কি কম্প্রোমাইজ করে তার দ্রব্যের গুণগত মানের জায়গায়, মানে গুণগত মানটা কমিয়ে ফেলে, ফলে তার উৎপাদন ব্যয়টা যাতে কমে তার জন্য, ফলে তার প্রফিট লেভেলটা মুনাফার জায়গাটা এক থাকে। তাই ইনফ্লেশনের আরেকটা এফেক্ট হচ্ছে গুণগত মানের হ্রাস। নেক্সট হচ্ছে রিডাকশন ইন সেভিংস। দাম স্তর বাড়ছে, দাম স্তর বাড়বার ফলে লোককে নিজের পকেট থেকে বেশি টাকা দিতে হচ্ছে দ্রব্য কিনবার ফলে লোকের সঞ্চয় কমছে, ফলে রিডাকশন ইন সেভিংস আসছে বা সঞ্চয়ের হ্রাস ঘটছে। নেক্সট হচ্ছে ডিসকারেজ ইন ফরেন ক্যাপিটাল। যে দেখা যাচ্ছে যে যদি জিনিসপত্রের দাম স্তর আমার দেশে বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে বিদেশি উৎপাদক যারা বা মাল্টিন্যাশনাল কোম্পানি যারা, বহুজাতিক সংস্থা যেগুলো আছে, তারা যখন আমার দেশে কোনো দ্রব্য উৎপাদনের জন্য আসবে, সেখানে দেখবে তাদের উৎপাদন ব্যয়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। উৎপাদন ব্যয়টা বেশি হওয়ার ফলে তাদের প্রফিট লেভেলটা তারা যা প্রত্যাশা করছিল তার থেকে কম হচ্ছে, ফলে তারা আমার দেশে বিনিয়োগ করবে না, তাই ডিসকারেজ অফ ফরেন ক্যাপিটাল তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে স্পেকুলেশনের জায়গাটা হচ্ছে যে এইরকম যে যদি দাম স্তর বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদকরা করবে কি স্পেকুলেটিভ মার্কেটের দিকে হাঁটবে দ্রুত মুনাফা পাওয়ার জন্য, ফলে বাজারে একটা স্পেকুলেটিভ মার্কেট তৈরি হয়ে যাবে। তাই মুদ্রাস্ফীতির ফলাফল হচ্ছে স্পেকুলেশন বা ফাটকা কারবার তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে হোর্ডিং বা মজুত। দাম স্তর এই মুহূর্তে বাড়ছে, উৎপাদকরা মনে করছে যে ভবিষ্যতে দাম স্তর আরো বাড়বে, তাই ভবিষ্যতে তারা ওই দ্রব্যই অনেক বেশি দামে বিক্রি করতে পারবে, ফলে তাদের মুনাফার পরিমাণটা অনেক বেশি হবে। মুনাফার পরিমাণটা যদি বেশি পায় তার জন্য এখন থেকে তারা মজুত করতে শুরু করবে দ্রব্যাদি, ফলে মজুতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নেক্সট তাহলে ইফেক্ট অফ প্রোডাকশনের মধ্যে আমরা পেলাম হচ্ছে 6টা ভাগ। এরপর দেখবো হচ্ছে এফেক্ট অন ডিস্ট্রিবিউশন বা বন্টনের উপর কি প্রভাব। বন্টনের উপর প্রভাবটাকে
আমরা প্রথমে রাখছি হচ্ছে ডেবিটর অর ক্রেডিটর, দেনাদার আর পাওনাদার, বা ঋণদাতা ঋণ গ্রহীতা। এখন এরকম যদি হয় যে আমি কাউকে 10,000 টাকা ধার দিয়েছি, সে 10,000 টাকা দিয়ে, এখন যে দাম স্তর আছে 10,000 টাকা দিয়ে সে একটা মোবাইল কিনেছে। 1 বছর বাদে যদি ইনফ্লেশন থাকে, মুদ্রাস্ফীতি থাকে, সেই মোবাইলটার দাম হচ্ছে 10,500 টাকা গিয়ে দাঁড়ায়। ফলে আমি যখন 1 বছর বাদে, আমাকে যখন ঋণ গ্রহীতা আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিল সে যখন ফেরত দেবে, আমাকে ওই দ্রব্যটা কিনতে হবে 10,500 টাকা, কিন্তু সে কিনলো আমার কাছ থেকে ঋণ নিয়ে 10,000 টাকা। তার মানে যে ঋণদাতা সে ক্ষতিগ্রস্ত হলো, উল্টো দিকে যে ঋণ গ্রহীতা সে লাভবান হলো। নেক্সট যাই হচ্ছে যে ওয়েজ এবং স্যালারি ক্লাস, যারা মজুরি ভিত্তিক শ্রেণী বা বেতনভোগ শ্রেণী রয়েছে, তাদের ক্ষেত্রে যে হারে দাম স্তর বাড়ছে সেই হারে মজুরি বৃদ্ধি পায় না। ফলে এরা, এই শ্রেণীর লোকেরা, বেতনভোগ কর্মচারী, তাদের কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট হচ্ছে ফিক্সড ইনকাম আর্নার। ফিক্সড ইনকাম আর্নার কারা? স্থির আয়ভুক্ত ব্যক্তি। কারা? স্থির আয়ভুক্ত ব্যক্তি হচ্ছে যারা পেনশন হোল্ডার। পেনশন হোল্ডারদের ক্ষেত্রে, যারা পেনশন ভোগী, তাদের ক্ষেত্রে হয় কি, দাম স্তর যত বৃদ্ধি পায় তাদের আয় তত বৃদ্ধি পাচ্ছে না, ফলে তাদের পকেট থেকে অনেক বেশি, সঞ্চয় থেকে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট হচ্ছে বিজনেস কমিউনিটি। এই বিজনেস কমিউনিটি, এরা যখন দেখে যে তাদের উৎপাদন উপকরণের দাম বাড়ছে, তারা দামটাকে সেই হারে বা তার থেকে বেশি হারে বাড়িয়ে দেয়, বিশেষত লাক্সারিয়াস গুডস এর ক্ষেত্রে। ফলে বিজনেস কমিউনিটি তারা কিন্তু লাভবান। তার মানে যে হারে দাম স্তর বাড়ছে জিনিসপত্রের, তার থেকে তাদের দ্রব্যের দাম তারা অনেক বেশি হারে বাড়াচ্ছে, ফলে তারা লাভবান হচ্ছে। নেক্সট হচ্ছে ইনভেস্টার্স ইন বন্ড অ্যান্ড শেয়ার, যারা বন্ডে বিনিয়োগ করছে বা শেয়ারে বিনিয়োগ করছে। বন্ডে বিনিয়োগ করবার ফলে, বন্ড যখন কেনা হয় তখন একটা নির্দিষ্ট সুদের হার পাওয়া যায়, ফলে দাম স্তর বাড়ুক, বন্ড যে কিনেছে তার খুব একটা সে লাভবান হয় না। কিন্তু যে শেয়ার কিনবার ফলে তার দাম স্তর যদি বাড়ে, তাহলে তার মূলধনী লাভ অনেক বেশি হয়। ফলে যিনি শেয়ার কিনছেন তিনি লাভবান, কিন্তু যিনি বন্ড কিনছেন তিনি লাভবান হচ্ছেন না। নেক্সট হচ্ছে ফার্মার। দাম স্তর যদি বাড়ে, দাম স্তর বাড়বার ফলে দুটো দিক থেকে এটা ভাবা যায় যে যে হারে দাম স্তর বাড়ছে জিনিসপত্রে, কৃষিজ দ্রব্যের দাম কিন্তু সেই হারে বাড়ে, ফলে সেদিক থেকে কৃষক ক্ষতিগ্রস্ত। আবার উল্টো দিকে বলা যেতে পারে, দাম স্তর বাড়বার ফলে কৃষকও তার জিনিসের দাম বাড়াচ্ছে, ফলে সেই জায়গা থেকে সে লাভবান। ফলে ফার্মার দিক থেকে দুটো জায়গা তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে নন ইকোনমিক এফেক্ট, অর্থনৈতিক প্রভাব। অর্থনৈতিক প্রভাবকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে সোশ্যাল এফেক্ট, একটা হচ্ছে মরাল এফেক্ট, আর একটা হচ্ছে পলিটিক্যাল এফেক্ট। সোশ্যাল এফেক্টের জায়গাটা হচ্ছে যে দাম স্তর বাড়ছে, আমরা এইমাত্র দেখেছি বিজনেস কমিউনিটি তারা লাভবান হয়েছে, আবার উল্টো দিকে দেখেছি যারা ফিক্সড ইনকাম আর্নার্স বা স্থির আয়ভুক্ত ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গা থেকে দেখছি আমাদের সমাজে বিজনেস কমিউনিটিও রয়েছে, ফিক্সড ইনকাম আর্নার বা গ্রুপস রয়েছে, ফলে সেই জায়গা থেকে বিজনেস কমিউনিটি অনেক বেশি লাভ করছে, আর ফিক্সড ইনকাম আর্নার তারা ডিপ্রাইভ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। ফলে একটা আয় বৈষম্য তৈরি হচ্ছে, আর আয় বৈষম্য যদি তৈরি হয় তাহলে সেই জায়গা থেকে শুরু হয় হচ্ছে শ্রেণী সংঘাত, যে বড় লোক ছোট লোক এইরকম ভাবনা চিন্তা তৈরি হয়। ফলে এইটা হচ্ছে সোশ্যাল এফেক্ট বা সামাজিক প্রভাব। নেক্সট হচ্ছে মোরাল এফেক্ট। মোরাল এফেক্টের জায়গাটা হচ্ছে যে মোরালিটির জায়গাটা হচ্ছে উৎপাদক, দাম স্তর বাড়ছে, উৎপাদক বেশি দামে দ্রব্য বিক্রি করছে, দ্রব্য বিক্রি করবার জন্য সেই প্রফিট মার্জিনটা, যেহেতু উপকরণের দাম বাড়ছে তাদের প্রফিট লেভেলটা কমছে, ফলে তারা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছে। শুধু তাই না, তারা করছে কি, যে দামটা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি দামে বিক্রি করছে, ফলে মরাল এফেক্ট, মরাল জায়গাটা নষ্ট হচ্ছে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল এফেক্ট।
পলিটিক্যাল এফেক্ট হচ্ছে দাম স্তর যদি দ্রুত বাড়তে থাকে, সেই জায়গাটায় দেশের জনসাধারণের প্রশ্নের মুখে সম্মুখীন হচ্ছে যে সরকার, যারা ক্ষমতায় আছে তারা। ফলে সেই জায়গাতে গভর্নমেন্ট স্টেবিলিটি নিয়ে, এক গভর্নমেন্টের স্থিরতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়, যেটাকে আমরা বলছি হচ্ছে পলিটিক্যাল এফেক্ট। তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির এতগুলো প্রভাব আমরা দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 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 এরপর যে জায়গাটা দেখব, যে আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করবো কি করে। দাম স্তর তো বাড়ছে, কিন্তু দাম স্তরটাকে আটকাতে হবে। দাম স্তরের বৃদ্ধিটাকে আটকাবো কি করে? দাম স্তরের বৃদ্ধিটাকে আটকানোর জন্য আমরা করি কি, দাম স্তরের বৃদ্ধিটাকে আটকানোর জন্য আমরা আমরা প্রথমে তিন দিক থেকে দাম স্তর বৃদ্ধিটাকে আটকাতে পারি। এক হচ্ছে মনিটারি মেজার্স বা আর্থিক নীতি, দুই হচ্ছে ফিসকাল মেজার্স বা রাজস্ব নীতি, আর 3 নম্বর হচ্ছে অন্যান্য পদ্ধতি বা আদার মেজার্স। এখন মনিটারি মেজার্স বা আর্থিক পদ্ধতি, এই আর্থিক পদ্ধতিতে আমরা রেখেছি হচ্ছে অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করা, লোকের হাতে টাকা আসবে না। ফলে অর্থের যোগান নিয়ন্ত্রিত হলে লোকের হাতে টাকা, জনসাধারণের হাতে টাকা আসবে না। আর জনসাধারণের হাতে টাকা না এলে তারা চাহিদা বাড়াবে না, আর চাহিদা যদি না বাড়ায় তাহলে চাহিদা যোগানের থেকে বাড়বে না। ফলে মুদ্রাস্ফীতি বা দাম স্তর বৃদ্ধির যে আশঙ্কা সেটা কমবে। এক, তার মানে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে হবে। দুই হচ্ছে কন্ট্রোল অন ক্রেডিট। এই কন্ট্রোল অন ক্রেডিট, এই ক্রেডিট ইনস্ট্রুমেন্ট আমরা মোটামুটি দুটো ভাগে দেখাতে পারি। এটা আমরা পড়বো এর পরের সাবপার্টে গিয়ে, তবুও এই জায়গাটা ছোট্ট করে বলে নিই যে একটা হচ্ছে দুটো দিক কন্ট্রোল অন ক্রেডিটে। একটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ, আর একটাকে বলছি কোয়ালিটেটিভ বা গুণগত ঋণ নিয়ন্ত্রণ। এই কোয়ান্টিটেটিভের জায়গায় দাঁড়িয়ে এটাকে আমরা অনেকগুলো ভাগে ভাঙতে পারি। একটাকে বলি ব্যাংক রেট, একটাকে বলি ওপেন মার্কেট অপারেশন, আরেকটাকে বলি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর, এই তিনটে দিক থেকে। প্রথমে বলি ব্যাংক রেটের দিক থেকে কিভাবে করব। তার মানে ক্রেডিট কন্ট্রোল করছি কোয়ান্টিটেটিভ মেজারে, পরিমাণগত দিক থেকে, তার মধ্যে দেখছি ব্যাংক রেট। ব্যাংক রেট কাকে বলে? ব্যাংক রেট হচ্ছে যে যে হারে বিল পুনর্বাট্টা করে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা ধার করছে। ভেরি সিম্পল ওয়েতে বলি, যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করছে, সেটাকে আমরা ব্যাংক রেট বলি। এখন দেখা যায় যে যদি দেখা যায় বাজারে প্রচন্ড দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় সরকার করে, কেন্দ্রীয় ব্যাংক করে কি, কেন্দ্রীয় ব্যাংক দেখছে জিনিসপত্রের দাম স্তর হু হু করে বাড়ছে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই করে কি, ব্যাংক রেটটাকে বাড়িয়ে দেয়, মানে যে সুদটা নিচ্ছিল সেই সুদটাকে বাড়িয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংক জনসাধারণকে ঋণ দিচ্ছে। জনসাধারণকে ঋণ দেওয়ার ফলে জনসাধারণের কাছ থেকে আবার বাণিজ্যিক ব্যাংক সুদ পায়। ফলে সুদ দিতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকে। আবার বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণের কাছ থেকে সুদ নিচ্ছে। যদি ব্যাংক রেট বাড়ে তাহলে বাণিজ্যিক ব্যাংকও জনসাধারণের কাছ থেকে যে সুদ নিচ্ছে ঋণের বিনিময়ে সেটাকে বাড়ায়। ফলে জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমায়। ফলে বাজারের অর্থের যোগান কমে। বাজারে অর্থের যোগান কমবার ফলে দাম স্তর যে বৃদ্ধির যোগান কমবার ফলে বাজারে চাহিদার উপর নিয়ন্ত্রণ আসে। ফলে দাম স্তর বৃদ্ধির যে সুযোগ বা সম্ভাবনা ছিল সেটা কমে। নেক্সট হচ্ছে ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারে কার্যকলাপ। খোলা বাজারে কার্যকলাপ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক যখন দেখে যে বাজারে অর্থনীতিতে দাম স্তর হু হু করে বাড়ছে, এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক করে কি, যে
তাদের গভর্নমেন্ট বন্ড বা সিকিউরিটিজ বাজারে বেচতে শুরু করে থ্রু কমার্শিয়াল ব্যাংক। এবার কমার্শিয়াল ব্যাংক যখন সেই সিকিউরিটিজ বা বন্ড বাজারে বিক্রি করছে, বিক্রি করবার ফলে লোকের হাতে যে উদ্বৃত্ত টাকা, সেই উদ্বৃত্ত টাকাটা বাণিজ্যিক ব্যাংকের ঘরে আসছে। ফলে জনসাধারণ ভাবছে যে ওই বন্ড বা সিকিউরিটিজ এগুলো কিনলে নিশ্চিত প্রতিদান কিছু বছর বাদে পাওয়া যাবে। এই আত্মবিশ্বাসের উপর ভর করে জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ওটা কিনছে। ফলে হয় কি, উদ্বৃত্ত টাকাটা বাজার থেকে ব্যাংকের ঘরে ঢুকছে, ফলে লোকের হাতে অর্থের যোগান কমছে, ফলে চাহিদা কমছে, ফলে দামস্তর বৃদ্ধির যে সম্ভাবনা সেটা কমছে। নেক্সট, ক্যাশ রিজার্ভেশন। আমরা কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন করবার সময় আমরা দেখেছিলাম যে নগদ জমা অনুপাত কাকে বলে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর ঘরে যে পরিমাণ চাহিদা আমানত জমা পড়ে, সেই চাহিদা আমানতের একটা অংশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা রাখতে হয়। এখন যে শতাংশটা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা রাখছে, বা কেন্দ্রীয় ব্যাংক যখন দেখে যে যে বাজারে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, দ্রব্যের দাম বাড়ছে, এই অবস্থায় দাঁড়িয়ে বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক করে কি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ডিমান্ড ডিপোজিটের যে অংশটা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা রাখতে হচ্ছিল, ধরা যাক কোনো একটা বাণিজ্যিক ব্যাংকের ঘরে 1 লাখ টাকা জমা করছে চাহিদা আমানত হিসেবে, কেন্দ্রীয় ব্যাংক বলেছে আমাকে 10% দিতে হবে, আমার কাছে জমা রাখতে হবে। ফলে ডাইরেক্টিভস দিয়েছে, ফলে বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ঘরে যদি 1 লাখ টাকা জমা পড়ে, তাহলে 10,000 টাকা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা রাখতে হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকের হাতে পড়ে থাকছে হচ্ছে 90,000 টাকা। এই 90,000 টাকা বাণিজ্যিক ব্যাংক নিজের মুনাফা লাভের জন্য বাণিজ্যিক ব্যাংক জনসাধারণকে ঋণ দিচ্ছিল। যখন দেখা গেল দামস্তর বাড়ছে, যদি দামস্তর বাড়ে, এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক তখন দেখলো যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সেই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক বলল, না, আগে 10% ছিল, আমাকে 30% দিতে হবে। তার মানে চাহিদা আমানতের 30%, মানে 1,30,000 টাকা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে ঢুকছে। ফলে এখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা হচ্ছে 70,000 টাকা। তার মানে আগে ছিল 90,000 টাকা, এখন হচ্ছে 70,000 টাকা। মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা কমছে, ফলে বাজারে অর্থের যোগান কমছে। অর্থের যোগান কমবার ফলে চাহিদা কমছে, ফলে দামস্তর বৃদ্ধির যে সম্ভাবনা ছিল, সেই দামস্তর বৃদ্ধির সম্ভাবনা কমছে। এটা গেল ক্যাশ রিজার্ভেশন। তার মানে এই তিনটে দিক মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণে, ওয়েপন ক্রেডিট কন্ট্রোলে। উল্টো দিকে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল আমরা আলোচনা করব, মার্জিন রিকোয়ারমেন্ট রয়েছে, রেগুলেশন অফ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলো আমরা এরপরে আমরা আরো বিশদভাবে আলোচনা করব। শুধু বলে যাই যে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে দিয়েও কিন্তু ইনফ্লেশন চেক করা যায় বা মুদ্রাস্ফীতি রোধ করা যায়। নেক্সট হচ্ছে ইস্যু অফ নিউ কারেন্সি। ইস্যু অফ নিউ কারেন্সির জায়গাটা হচ্ছে যে যখন দেখা যায় যে দামস্তর হু করে বাড়ছে, যদি সরকার নোটের ডিনোমিনেশন 30 টাকা করে, 5 টাকার নোটটাকে উঠিয়ে দিয়ে, আগে 5 টাকার নোট চালু ছিল, এখন যদি সেটার ডিনোমিনেশন 30 টাকা করে, তাহলে জনগণকে দ্রব্য 30 টাকা কিনতে গেলে তাকে 6টা 5 টাকার নোট বের করতে হচ্ছে। ফলে জনসাধারণের মধ্যে সাময়িকভাবে একটা ধাক্কা পড়ছে যে 6টা 5 টাকার নোট আমার চলে যাচ্ছে, ফলে তারা চাহিদা কমাচ্ছে, ফলে দামস্তরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ফিসকাল মেজার্স বা রাজস্ব নীতির মধ্যে দিয়ে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। প্রথম হচ্ছে রিডাকশন ইন পাবলিক এক্সপেন্ডিচার। সরকারি ব্যয় যদি কমানো যায়, সরকারি ব্যয় মানে সরকার রাস্তাঘাট তৈরি করবে না,
স্কুল বিল্ডিং তৈরি করবে না, নতুন নতুন স্ট্রিট লাইট বসাবে না। এগুলো বসালে, এগুলো তো সরকারি ব্যয়ের অন্তর্ভুক্ত, এগুলো বসালে প্রচুর লোকজন কাজ সরকারকে নিয়োগ করতে হয়, ফলে কর্মসংস্থান বাড়ে। যখন কর্মসংস্থান বাড়ে, লোকের হাতে টাকা আসে, ফলে তারা চাহিদা সৃষ্টি করে। তার মধ্যে দিয়ে আমাদের দাম স্তর বেড়েছিল। যদি সরকার এই সরকারি ব্যয়টাকে কমিয়ে দেয়, তার মানে চাহিদাটাকেও কমিয়ে দিচ্ছে, চাহিদাটাকে কমানোর মধ্যে দিয়ে দাম স্তর নিয়ন্ত্রিত হচ্ছে। নেক্সট হচ্ছে ইনক্রিজিং ট্যাক্স। ইনক্রিজিং ট্যাক্স বা ইম্পোজেস অফ অল্টারনেটিভ ট্যাক্সেস, যদি বিভিন্ন ধরনের কর বসায়, সেক্ষেত্রে ঘটনা হচ্ছে জনসাধারণের কাছ থেকে সরকার ট্যাক্স বাবদ তাদের আয়ের একটা অংশ তুলে নিচ্ছে, ফলে তাদের ব্যয়যোগ্য আয়টা আগের তুলনায় কমছে। ব্যয়যোগ্য আয় কমবার ফলে তাদের চাহিদা কমছে, ফলে চাহিদা কমবার ফলে দাম স্তর বারবার যে সম্ভাবনা ছিল সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। নেক্সট হচ্ছে পাবলিক বরোয়িংস। এই পাবলিক বরোয়িংস দুরকম, একটা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ, আর একটা হচ্ছে বাহ্যিক ঋণ। আভ্যন্তরীণ ঋণ হচ্ছে যে সরকার যখন নিজের দেশের মধ্যে, নিজের দেশের জনসাধারণের কাছ থেকে অথবা নিজের দেশের আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করে, তখন তাকে আমরা বলছি আভ্যন্তরীণ ঋণ। আর বাহ্যিক ঋণ হচ্ছে সরকার যখন বিদেশের জনসাধারণ বা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করছে, তখন তাকে আমরা বলছি এক্সটার্নাল বরোয়িংস। তার মানে পাবলিক বরোয়িংস এর দুটো দিক, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। পাবলিক বরোয়িংস মানে হচ্ছে যখন সরকার জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করছে বিনিময়ে সুদ বাবদ প্রতিদান দেবে বলে। তার মানে ভবিষ্যতে জনসাধারণ ভাবছে যে অনেক বেশি তারা লাভবান হবে প্রতিদান সুদ পাওয়ার পর। তার মানে 5 বছর বাদে সে হয়তো অনেক বেশি টাকা পাবে, এই ধারণায়, এবং টাকাটা পাবে নিশ্চিত যেহেতু সরকারকে ঋণ দিচ্ছে। ফলে সরকার লোকের জনসাধারণের কাছ থেকে উদ্বৃত্ত অর্থ তুলে নিচ্ছে, ফলে জনসাধারণের হাতে যে চাহিদা দেখানোর যে ক্ষমতা ছিল বা চাহিদা সৃষ্টি করার যে ক্ষমতা ছিল, সেই চাহিদা সৃষ্টি করার ক্ষমতা কমছে। কমবার ফলে দাম স্তর বারবার যে জায়গাটা ছিল, যে দাম স্তর বৃদ্ধির যে সম্ভাবনা ছিল, সেটা কমছে। নেক্সট হচ্ছে পলিসি অফ সারপ্লাস বাজেট। আমরা কিছুক্ষণ আগেই ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে দেখেছিলাম ডেফিসিট ফাইন্যান্সিং। বলেছিলাম সরকারি ব্যয় যদি সরকারি আয়ের তুলনায় বেশি হয় এবং সেখানে ঘাটতি বাজেটের সৃষ্টি হয়, ঘাটতি বাজেটের জন্য সরকারকে নোট ছাপাতে হয়, নোট ছাপিয়ে সেই ঘাটতিটাকে পূরণ করে সরকার। এখন নোট ছাপানোর ফলে সেই উদ্বৃত্ত অর্থ যেটা ছাপাচ্ছে সেটা বাজারে আসছে, ফলে চাহিদা সৃষ্টি হচ্ছিল, ফলে চাহিদা রেখা ডান দিকে সরছিল, ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হচ্ছিল। কিন্তু যদি সারপ্লাস বাজেট তৈরি করা হয়, অর্থাৎ সরকার যদি আয়টা ব্যয়ের তুলনায় বেশি হয় সরকারের, সেক্ষেত্রে ডেফিসিট ফাইন্যান্সিং এর কোনো জায়গা আসছে না, ঘাটতি ব্যয়ের কোনো জায়গা আসছে না, ফলে দাম স্তর নিয়ন্ত্রিত হচ্ছে। এবার যাব হচ্ছে আদার্স মেজার্সে বা অন্যান্য পরিমাপ কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। অন্যান্য পরিমাপের জায়গায় আমরা দেখব হচ্ছে প্রথম ডাইরেক্ট কন্ট্রোল বা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। এই প্রত্যক্ষ নিয়ন্ত্রণের দুটো দিক আছে। একটাকে বলি হচ্ছে আমরা প্রাইস কন্ট্রোল। মানে জিনিসপত্রের দাম যখন অত্যন্ত মাত্রায় বেশি বাড়ছে, বিশেষত প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, সেই অবস্থায়, মানে যেমন আলুর দাম যদি খুব বেশি বেড়ে যায়, তখন গভর্নমেন্ট করে কি সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা দাম বেঁধে দেয়। এই দামটা যে বেঁধে দিচ্ছে, অর্থাৎ দাম স্তরকে বাড়তে দিচ্ছে না, ফলে এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে প্রাইস কন্ট্রোল বা দাম নিয়ন্ত্রণ। উল্টো দিকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাহলে প্রাইস কন্ট্রোলের মধ্যে দিয়ে বা দাম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমরা দাম স্তর বা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারছি। নেক্সট হচ্ছে রেশনিং মানে বন্টন ব্যবস্থা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যে জায়গা থেকে জনসাধারণ সুলভ মূল্যে কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে, যার ফলে বাজারে যারা বিক্রি করছে তাদেরকেও ওই দাম স্তরের সঙ্গে সাযুজ্য রেখে বিক্রি করতে হয়,
ফলে ফলে দাম স্তর বাড়বার যে সম্ভাবনা, সেই দাম স্তর বাড়ার সম্ভাবনাটা থাকে না। নেক্সট যাব হচ্ছে যদি প্রোডাকশন বাড়ানো হয়, ডেফিনেটলি অ্যাকচুয়ালি দাম স্তর বেড়েছিল, তার মোদ্দা কারণ ছিল হচ্ছে দাম স্তর বাড়ার মোদ্দা কারণ ছিল হচ্ছে দাম স্তর বৃদ্ধির মোদ্দা কারণ ছিল হচ্ছে যে দাম স্তর বৃদ্ধির মোদ্দা কারণ ছিল হচ্ছে যে এই ইনক্রিজ ইন প্রোডাকশন, উৎপাদনের বৃদ্ধি। তাহলে দাম স্তর কে নিয়ন্ত্রণ করবার দুটো দিক দেখেছিলাম প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে, একটা হচ্ছে দাম নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে বন্টন ব্যবস্থা। দুই হচ্ছে ইনক্রিজিং প্রোডাকশন, উৎপাদনের যদি বৃদ্ধি ঘটে। যদি উৎপাদনের বৃদ্ধি ঘটে তাহলে যে হারে চাহিদা বাড়ছে সেই হারে যদি উৎপাদন বাড়াতে পারি তাহলে দাম স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমে যায়। নেক্সট হচ্ছে প্রপার ওয়েজ পলিসি, যে সরকারকে ঠিক করতে হবে সঠিক মজুরি নীতি। সরকারকে ঠিক করতে হবে যে সরকার কতখানি বেতন দেবে বা মজুরি কতখানি দেওয়া যাবে। যদি বেশি মজুরি জনসাধারণের হাতে আসে তাহলে চাহিদা বাড়বে, সুতরাং সেইভাবে নীতি নির্ধারণ করতে হবে যে কতখানি মজুরি দেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন সেভিংস, সঞ্চয়ের বৃদ্ধি। সঞ্চয়ের বৃদ্ধি হচ্ছে যে সরকারকে প্রলোভিত করতে হবে জনসাধারণকে যে তোমরা যদি বিভিন্ন খাতে সঞ্চয় করো তাহলে আকর্ষণমূলক সুদ পাবে। যদি এইরকম বিভিন্ন সঞ্চয়মূলক পলিসি নীতি সরকার গ্রহণ করে তাহলে জনসাধারণ সেই জায়গায় তাদের উদ্বৃত্ত অর্থটাকে ঢোকাবে, ফলে বাজারে চাহিদা কমবে, ফলে দাম স্তর নিয়ন্ত্রণে থাকবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কন্ট্রোল অফ ইনফ্লেশন দেখিয়েছিলাম। এরপর আমরা নেক্সট সাব পয়েন্টে যাব। নেক্সট সাব পয়েন্ট হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখব, আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ দেখব, এই দুটো দেখব। তো আমরা এবার দেখব হচ্ছে ইউনিট 1 এর সাবপার্ট ডি। সাবপার্ট ডি তে রয়েছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। এই সেন্ট্রাল ব্যাংকে আমরা দেখব হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকে আমরা প্রথমে দেখব হচ্ছে যে ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক and method of credit control. তা প্রথমে আগে দেখি ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক কি জায়গা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অ্যাপেক্স বডি, এর নিচে দাঁড়িয়ে কাজ করে হচ্ছে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো, এবং সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে ইস্যুইং পেপার নোটস। যে আমরা যে বাজারে যে অর্থ দেখতে পাই সেই অর্থ ছাপানোর ক্ষমতা, নোটস ছাপানোর ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে, আর কারো নেই। এক। দুই হচ্ছে ব্যাংকার্স অফ দ্য গভর্নমেন্ট বা ব্যাংকার্স অফ দ্য ব্যাংকস। ব্যাংকার্স কিরকম? যে আমরা দেখি খুব সহজভাবে এইভাবে উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমার ব্যাংক হচ্ছে বাবা। বাবা টাকা দেয় আমাকে, আমার খরচা চলে। ঠিক তেমনি সরকারের বিভিন্ন ধরনের খরচাপাতি করতে হয় এবং সেই জায়গা থেকে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে হাত পাততে হয়। তো তাই বলা হচ্ছে যে সরকারের ব্যাংকার্স হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নেক্সট হচ্ছে ব্যাংকার্স অফ দ্য ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকগুলো বা বাণিজ্যিক ব্যাংকগুলো তারা বাজারে ঋণ দিতে চায়। এখন তারা তো
প্রফিট মেকিং মোটিভে কাজ করে, যে ঋণ দেব সুদ পাবো, মুনাফা লাভজনক সংস্থা হিসেবে কাজ করার চেষ্টা করে। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো তারা করে কি, তারা ঋণের ক্ষেত্রে তাদের যদি ফান্ড ক্রাঞ্চ হয়, অর্থের সংস্থান না থাকে ঋণ দেওয়ার জন্য, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে হাত পাতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে হাত পেতে তারা বাজারে ঋণ দেয়। তাই এটাকে বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংককে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকার। নেক্সট হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। এই ক্রেডিট কন্ট্রোলটা আমরা এই জায়গাটা ডিসকাস করছি না, আমরা ঠিক পরেরটাতেই ডিসকাস করবো, এর পরের স্ক্রিনটাতেই আসবো আমরা ক্রেডিট কন্ট্রোল নিয়ে। এটাকে নিয়ে আমরা সেখানে ভিভিডলি ডিসকাস করবো, মানে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। যদিও আমি কিছুটা ধারণা দিয়েছি যখন ইনফ্লেশনের কনটেক্সটে কিভাবে কন্ট্রোল অফ ইনফ্লেশন করবো, সেখানে মনিটারি পলিসিতে বা আর্থিক নীতিতে আমি ক্রেডিট কন্ট্রোলের জায়গাটা রেখেছিলাম কিছুটা, তবুও এটাকে আমরা এর পরের স্ক্রিনে ভিভিডলি আলোচনা করব। নেক্সট হচ্ছে, তার মানে ক্রেডিট কন্ট্রোলটা আমরা বলিনি কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করছে। নেক্সট বলবো ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস বা নিকাশি ঘরের কাজ করে। নিকাশি ঘর কিরকম, যে আমার অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংকে, আরেকজনের অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ওই ভদ্রলোক আমার কাছ থেকে টাকা পাবে, আমি আমার স্টেট ব্যাংকে চেক ইস্যু করে ওনার হাতে দিলাম, উনি সেই চেকটা নিয়ে, স্টেট ব্যাংকের চেক, সেই চেকটা নিয়ে উনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ওনার অ্যাকাউন্টে জমা দিলেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ পাঠাবে যে আমি স্টেট ব্যাংকের কাছ থেকে এই টাকাটা পাবো, কেন যেহেতু আমার চেকটা স্টেট ব্যাংকে রয়েছে, আমার অ্যাকাউন্টটা স্টেট ব্যাংকে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ পাঠাবে স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে দেবে, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে দিয়ে সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাবে এবং ভদ্রলোক টাকাটা পাবে। তার মানে মধ্যেখানে দুটো ব্যাংকের মধ্যেখানে দাঁড়িয়ে কাজ করলে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর তাই এই কেন্দ্রীয় ব্যাংককে আমরা বলছি হচ্ছে নিকাশি ঘর। নেক্সট হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য ফরেন এক্সচেঞ্জ। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে যে বিদেশি মুদ্রা লেনদেনে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। আমার যদি এই মুহূর্তে আমার যদি বিদেশে যাওয়ার দরকার হয়, আমি কেন্দ্রীয় ব্যাংকের ঘরে যাব, আরবিআই এর কাছে যাব, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যাব, সেখান থেকে টাকা রুপিস বা ইন্ডিয়ান রুপিস জমা দেব, তার বিনিময়ে ডলার নেব, সেই ডলার নিয়ে আমি বিদেশে যাব। তার মানে এই যে বিদেশি মুদ্রার লেনদেন একমাত্র কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, অবশ্য বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একমাত্র স্টেট ব্যাংক করে থাকে। তার মানে কাস্টোডিয়ান, বিদেশি মুদ্রার যে ভাড়া, সেই ভাড়ার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে রয়েছে। নেক্সট হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের দুটো শাখা আছে। একটাকে বলি নেবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট। নেবার্ডের কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অংশগত প্রতিষ্ঠান। নেবার্ডের কাজ হচ্ছে দেশের কৃষি ব্যবস্থাকে উন্নত করা। তার জন্য নেবার্ডে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ লোকজন রয়েছে। তারা যে অঞ্চলে যে ফসল ফলবে, কোন ধরনের ফসল ভালো হবে, সেই ফসলে কতখানি কীটনাশক, কতখানি রাসায়নিক সার দিতে হবে, সেখানে পঞ্চায়েত সমিতির সমস্ত কৃষকদের নিয়ে তারা আলাপ আলোচনা করে। সেই আলোচনার মধ্যে দিয়ে সেই অঞ্চলগুলোতে সেইভাবে ফসল উৎপাদন করা হচ্ছে। ফলে আগে কৃষকরা উৎপাদন করত, কিন্তু কোন জমিতে কতখানি ফসল, কোন ফসলটা ভালো ফল, কি অনুপাতে সার মেশাতে হবে, কতখানি কীটনাশক মেশাতে হবে, সে সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না। নাবার্ড সেই কাজটা করছে। শুধু তাই নয়, কৃষিতে ঋণ হিসেবে নাবার্ড এগিয়ে এসছে, কৃষকদের ঋণের
ক্ষেত্রে, ফলে কৃষিজ দ্রব্যের উৎপাদন দেশে বৃদ্ধি পাচ্ছে, যেটা আমাদের দেশের জিডিপি কে বাড়াচ্ছে, জাতীয় আয়কে বাড়াচ্ছে। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তারা কেন্দ্রীয় ব্যাংকেরই অংশ বিশেষ। যদি কোনো শিল্পপতি ঋণ চায়, তাহলে আইডিবিআই এর মধ্যে দিয়ে বা বিভিন্ন শিল্পে যে অর্থের যোগান সংস্থান, সেটা আইডিবিআই করে থাকে। ফলে শিল্পের উন্নয়নেও কাজ করছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নেক্সট হচ্ছে পাবলিশ বুলেটিন অ্যান্ড রিসার্চ। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেক বছর বিভিন্ন ক্ষেত্র মানে প্রাথমিক ক্ষেত্র মানে কৃষি ক্ষেত্রে কোন ধরনের ফসল কতখানি পরিমাণ উৎপাদন হয়েছে, আগের তুলনায় কি হারে বৃদ্ধি পেয়েছে, অথবা শিল্প উন্নয়ন কি হারে বৃদ্ধি পেয়েছে, সেবা ক্ষেত্রে সমৃদ্ধি কিভাবে আসছে, এই সমস্ত তথ্য সমস্তটা প্রত্যেক বছর আরবিআই করে কি বুলেটিন পাবলিশ করে, সেই বুলেটিনের মধ্যে দিয়ে উপস্থাপিত করে। তাহলে এগুলো গেল হচ্ছে আমার কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এরপর আমরা দেখব হচ্ছে যে মেথড অফ ক্রেডিট কন্ট্রোল, যেটা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীতে আমরা ক্রেডিট কন্ট্রোলটাকে ডিফাইন করিনি, দেখাইনি। প্রথম দেখব হচ্ছে মেথড অফ ক্রেডিট কন্ট্রোলকে দুটো পার্টে ভাগ করি। একটা পার্টকে আমরা বলি হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল বা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ, আর একটাকে বলি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যাংক রেট পলিসি, দুই হচ্ছে খোলা বাজারে কার্যকলাপ, এবং তিন হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। আমি ইনফ্লেশন পড়ানোর সময় এই তিনটাকে নিয়ে আলোচনা করেছি। ব্যাংক রেট হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো বিলের পুনর্বাট্টা করে, অর্থাৎ যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে, সেটাকে আমরা বলি ব্যাংক রেট। এই ব্যাংক রেট হচ্ছে দীর্ঘকালীন। ঘটনা হচ্ছে যে যদি কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণটাকে নিয়ন্ত্রণ করবে, কেননা বাণিজ্যিক ব্যাংকগুলো যত পারে ঋণ দেবে, আর যত পারে ঋণ দেওয়ার ফলে ঘটনা হচ্ছে বাজারে অর্থের যোগান বাড়বে, অর্থের যোগান বাড়বার ফলে বাজারে চাহিদা বাড়বে, তার ফলে মুদ্রাস্ফীতি। তাই মুদ্রাস্ফীতিকে আটকানোর জন্য ব্যাংক রেট একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। তার মানে যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলো বা যে বিলের পুনর্বাট্টা করে যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করছে, তাকে আমরা বলছি, সেই হারটাকে আমরা বলছি ব্যাংক রেট। যদি দেখা যায় বাজারে মুদ্রাস্ফীতি ঘটছে, সেই সময় কেন্দ্রীয় ব্যাংক রেট বাড়ায়, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে ঋণ দেওয়ার সময় যে সুদ নেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো সেই সুদের পরিমাণকে বাড়ায়, ফলে জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রলোভিত হয় না ঋণ নিতে, যেহেতু সুদের হার বেড়ে গেছে। ফলে বাজারে অর্থের যোগান কমে, ফলে চাহিদা কমে, ফলে দাম স্তর বৃদ্ধির যে আশঙ্কা বা সম্ভাবনা সেটা কমতে থাকে। নেক্সট, ওপেন মার্কেট অপারেশন সম্পর্কেও বলেছিলাম আমি। খোলা বাজারে কার্যকলাপের জায়গাটা ছিল এইরকম যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সিকিউরিটিস, বিভিন্ন বন্ড বাজারে ছাড়ে। যখন দেখে বাজারে প্রচন্ড দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় লোক তাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে তারা ওই বন্ড কেনে, ফলে জনসাধারণের হাতে যে উদ্বৃত্ত অর্থ সেটা ব্যাংকের ঘরে চলে আসে, ফলে বাজারে চাহিদার সৃষ্টি কম হয়, অতিরিক্ত চাহিদা সৃষ্টি কম হয়, ফলে দাম স্তর বাড়বার যে সম্ভাবনা, সেই দাম স্তর বাড়বার সম্ভাবনা কমে। নেক্সট হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও ক্ষেত্রেও বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের যে চাহিদা আমানত, সেই চাহিদা আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের ঘরে রাখে। যদি কেন্দ্রীয় ব্যাংক ওই সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমা অনুপাতের পরিমাণ বাড়ায়, এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ক্ষমতা কমে,
বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা কমলে বাজারে অর্থের যোগান কম, বাজারে অর্থের যোগান কমবার ফলে দাম, বাজারে চাহিদা বৃদ্ধি পায় না, ফলে দাম স্তর নিয়ন্ত্রিত হয়। তার মানে ক্রেডিট কন্ট্রোল করছে কেন্দ্রীয় ব্যাংক নগদ জমা অনুপাতের মধ্যে দিয়ে। নেক্সট হচ্ছে, আমরা বলেছিলাম কোয়ান্টিটেটিভ মেথড। এই কোয়ান্টিটেটিভ মেথড বা সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল বা গুণগত পদ্ধতি, এই জায়গাটায় আমরা প্রথম বলবো হচ্ছে মার্জিনাল রিকোয়ারমেন্ট। মার্জিনাল রিকোয়ারমেন্ট কাকে বলে? মার্জিনাল রিকোয়ারমেন্ট হচ্ছে, মোদ্দা জায়গাটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে বাজারের ঋণটাকে আটকাতে হবে, কমাতে হবে। কিভাবে কমাবে তার পদ্ধতি দেখছি। মার্জিনাল রিকোয়ারমেন্টের জায়গাটা হচ্ছে প্রান্তিক প্রয়োজন। প্রান্তিক প্রয়োজন জায়গাটা হচ্ছে এইরকম যে কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলো করে কি, ঋণ দেওয়ার সময় তারা সিকিউরিটি হিসেবে কিছু বন্ধক রাখে। এখন কোন ব্যক্তি তার 9,000 টাকা ঋণের প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক বলল আমি তোমাকে 9,000 টাকা দিতে পারি, কিন্তু 10,000 টাকা সম্পত্তি মর্টগেজ রাখতে হবে বা বন্ধক রাখতে হবে কিছু, সে সিকিউরিটিজ হোক, সে শেয়ার পত্র হোক, ওই মূল্যে রাখতে হবে। তার মানে 10,000 টাকার সম্পত্তি বন্ধক রেখে সে পাচ্ছে হচ্ছে 9,000 টাকা। এখন তার মানে প্রায় 10% কম ঋণ পাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে। এই অবস্থায় যখন দেখে কেন্দ্রীয় ব্যাংক বাজারে দাম স্তর বাড়ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক এই মার্জিনাল রিকোয়ারমেন্ট 10% সেটাকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে এখন 10,000 টাকার সম্পত্তি জমা রেখে কেউ হয়তো 600 টাকা ঋণ পাচ্ছে, 6,000 টাকা ঋণ পাচ্ছে। ফলে জনগণ প্রলোভিত হয় না ঋণ নেওয়ার জন্য, ফলে বাজারে ঋণের পরিমাণটা কমছে। এইভাবে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক করতে পারে। নেক্সট হচ্ছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট বা ক্রেতা ঋণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ। রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট এর সঙ্গে পাশাপাশি বলে দিই রেশনিং অফ ক্রেডিট বা ঋণের বন্টন কাকে বলছি। ঋণের বন্টন হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যে সুদের হারে ঋণ দেয় আর শিল্প ক্ষেত্রে যে সুদের হারে ঋণ দেয়, দুটো কিন্তু আলাদা। কেন্দ্রীয় ব্যাংকে যদি কোনো কৃষক ঋণ নিতে যায় বাণিজ্যিক ব্যাংকে, সেখানে যা সুদের হার তাকে যে সুদ দিতে হবে। আবার ওই বাণিজ্যিক ব্যাংকে যদি আমি কোনো গাড়ি বা বাড়ি করবার জন্য ঋণ নিতে যাই, আমাকে যে সুদ দিতে হবে, কৃষকের সুদ কিন্তু আমার সুদের তুলনায় বেশি। ফলে যেহেতু বেশি সুদ দিতে হচ্ছে, তাই আমি ঋণ কম নিতে চাইব। ফলে সেই পদ্ধতিতেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করছে। নেক্সট হচ্ছে ইস্যু অফ ডাইরেক্টিভস, যে ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কতগুলো আইনসঙ্গতভাবে লিখিত কতগুলো অনুশাসন লিপি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠায় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে যে তোমাকে সিআরআর যদি 10% হয় তাহলে 10% তোমাকে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের যে সমস্ত নিয়ম নীতি সেগুলোকে মানতে হবে। এটাকে বলছি হচ্ছে ইস্যু অফ ডাইরেক্টিভস। নেক্সট মোরাল পারসুয়েশন, মোরাল সুয়েশন বা নৈতিক প্রণোদনের জায়গাটা হচ্ছে এরকম যে যখন দেখে কেন্দ্রীয় ব্যাংক যে বাজারে লোকের হাতে প্রচুর টাকা হু করে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিচ্ছে, ফলে তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আবেদন নিবেদন করে যে তোমরা এত ঋণ দিও না, তোমরা যদি ঋণ এত বেশি দাও তাহলে বাজারে মুদ্রাস্ফীতি হচ্ছে। আবেদন নিবেদন নীতি হচ্ছে মোরাল সুয়েশন। এর মধ্যে দিয়ে আবেদন নিবেদনের মধ্যে দিয়েও কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করছে। ডাইরেক্ট, নেক্সট হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ আদেশ। এই প্রত্যক্ষ আদেশটা হচ্ছে এইরকম যে যখন
কেন্দ্রীয় ব্যাংক দেখছে যে না, কোনোভাবেই আর আটকানো যাচ্ছে না, বাণিজ্যিক ব্যাংকগুলো হু করে ঋণ দিয়ে যাচ্ছে বাজারে, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, সেই অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো তখন সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো তখন সেই অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রত্যক্ষ আদেশ দেয় যে তোমরা এই মুহূর্তে ঋণ দেওয়া বন্ধ করো, নতুবা তোমাদের অ্যাফিলিয়েশন কেটে দেওয়া হবে, বা তোমরা বাজারে আর ব্যবসা করতে পারবে না। ফলে তখন বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিতে সম্মত হয় না, বেশি ঋণ দিতে সম্মত হয় না প্রত্যক্ষ আদেশের জন্য। ফলে এইভাবেও কিন্তু বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করতে পারে। নেক্সট এখানে আমি ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। এই রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিটের জায়গাটা হচ্ছে এইরকম যে যে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকগুলো করে কি, কেন্দ্রীয় ব্যাংকগুলো এক সেকেন্ড ভাই, একটু বন্ধ করো না, একটু বন্ধ করো, 2 মিনিট। যেটা বলছিলাম যে লাস্ট আমাদের যে অংশটা বাকি সেটা হচ্ছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট হচ্ছে আমরা দোকানে যাই, দোকানে গিয়ে হয়তো একটা মোবাইল কিনি, যে মোবাইলটার দাম 10,000 টাকা। ঘটনা হচ্ছে যে আমি ডাউন পেমেন্ট করি 3,000 টাকা, আর বাকি 7,000 টাকা, 10,000 টাকা দাম, 7,000 টাকা আমি ইনস্টলমেন্টে পে করি। অ্যাকচুয়ালি দোকানদার করে কি, ওই 7,000 টাকা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে আমায় টাই আপ করে দেয়। অ্যাকচুয়ালি আমি ঋণ নিচ্ছি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে, ফলে বাণিজ্যিক ব্যাংক কম সুদে, বাণিজ্যিক ব্যাংক একটা নির্দিষ্ট সুদে ওই টাকাটা আমাকে ঋণ হিসেবে দেয়। ফলে আলটিমেটলি যখন আমি ঋণ ইনস্টলমেন্ট শোধ করি তখন দেখতে পাচ্ছি যে আমার দামটা ছিল 10,000 টাকা ক্যাশ পেমেন্ট করলে, কিন্তু অ্যাকচুয়ালি 10,250 টাকা দিতে হয়েছে। আসলে এই 250 টাকা অ্যাকচুয়ালি বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদ। এখন যখন দেখা যায় যে বাজারে লোকজন ঝাঁপিয়ে পড়েছে জিনিসপত্র কিনবার জন্য, দাম স্তর হু করে বাড়ছে, এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক করে কি, কেন্দ্রীয় ব্যাংক ওই মার্জিনটাকে বাড়িয়ে দেয়। ডাউন পেমেন্টটা 3,000 টাকার জায়গায় বলল যে না, 6,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, বাকিটা ইনস্টলমেন্ট। তার মানে এই রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিটের জায়গাটা হচ্ছে এটা, যে 6,000 টাকা ডাউন পেমেন্ট, কিন্তু 4,000 টাকা ব্যাংক আমাকে ঋণ হিসেবে দিতে পারে। ফলে অনেকে একসঙ্গে এক লপ্তে 6,000 টাকা দেওয়া তাদের পক্ষে সমস্যা, যেটা 3,000 টাকা তাদের পক্ষে দেওয়া সহজ ছিল, কিন্তু 6,000 টাকা দেওয়া সমস্যা। ফলে তারা ঋণ নিতে তারা ইনস্টলমেন্টে কিনতে চায় না, ফলে বাজারে ঋণ আসে না। ফলে ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক মারফত এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা দেখলাম যে একটা জিনিস, যে আমরা এই ইউনিট 1-এ আমরা দেখতে পেয়েছি হচ্ছে 4টে সাবপার্ট। এই 4টে সাবপার্টের মধ্যে আমরা কতগুলো কিছু ডেফিনিশন, যে ডেফিনিশন গুলো আমাদের দরকার জানবার জন্য। সিআরআর কাকে বলে, নগদ জমা অনুপাত কাকে বলে আমরা বলে দিয়েছি। আমরা ব্যাংক রেট কাকে বলে আমরা বলে দিয়েছি। আমরা এসএলআর কাকে বলে সেটা শুনে। এসএলআর হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে যে সিকিউরিটিজ থাকে, সেই সিকিউরিটিজ গুলোর একটা অংশ বাণিজ্যিক ব্যাংককে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। যে প্রপোর্শনে জমা রাখে তাকে আমরা বলছি হচ্ছে এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইড রেশিও বা বিধিবদ্ধ নগদ অনুপাত। নেক্সট হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। প্রাইম লেন্ডিং রেট কাকে বলে? মৌলিক সুদের হার। যে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যাদের বাজারে প্রচুর সুনাম আছে, তাদেরকে ব্যাংক একটা নির্দিষ্ট সুদের হারে, কম সুদের হারে ঋণ দেয়। যে সুদের হারে তাদেরকে ঋণ দিচ্ছে তাদের সুনামের জন্য, সেই সুদের হারটাকে আমরা বলছি প্রাইম লেন্ডিং রেট বা মৌলিক সুদের হার। নেক্সট হচ্ছে রেপো রেট।
রেপো রেট কাকে বলে? যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে স্বল্পকালীন ভিত্তিতে ঋণ গ্রহণ করে, সিকিউরিটিজ, বাণিজ্যিক ব্যাংকগুলো সিকিউরিটিজ জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকের ঘরে, সেই হারটাকে আমরা বলছি হচ্ছে রেপো রেট। রিভার্স রেপো রেট কাকে বলে? অনেক সময় দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেয়, বিনিময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে, সেই সুদের হারটাকে আমরা বলছি রিভার্স রেপো রেট। কতগুলো কনসেপশন বা ডেফিনিশনস আমরা রাখলাম। আমাদের পুরো ইউনিট 1টায় আমরা যা যা দেখলাম, এই ইউনিট 1-এ আমাদের আসে 4 নম্বরের কোশ্চেন, 6 নম্বরের কোশ্চেন। এই 4 নম্বরের কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাই যে কনসেপশন অফ মানি এবং ফাংশন অফ মানি, এটার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশনস অফ মানি। আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ভীষণ ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই। ঋণ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের ভীষণ ইম্পর্টেন্ট। মানি মাল্টিপ্লায়ার ভীষণ ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ভীষণ ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ইম্পর্টেন্ট। ইনফ্লেশনের ক্ষেত্রে ডিমান্ড পুল, কস্ট পুশ ইনফ্লেশন, তাদের নেচার, তাদের প্রকৃতি কেন, সেটা ইম্পর্টেন্ট। এবং আমরা কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল করি সেটা ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি ভাবে আমরা আজকে এই জিনিসটুকু দিলাম। ইউনিট 1-এ যে সাব টপিকস গুলো রয়েছে, সেই সাব টপিকস গুলোকে আমরা এখানেই শেষ করছি।